করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি নিলেও লকডাউনের কথা ভাবছে না সরকার, জানালেন মন্ত্রিপরিষদ সচিব। লকডাউনে যাচ্ছে না ব্রিটেনও। চাকরি বাঁচাতে সৌদি ফিরতে মরিয়া প্রবাসীরা। রাজধানীতে দ্বিতীয় দিনের বিক্ষোভ। ভিসার মেয়াদ বাড়াতে বলা হয়েছে, এমন আশ্বাসে ছাড়লেন পথ। এবং করদাতাদের গোপনীয় তথ্য ভিয়েতনামের হাতে। এনবিআর এর প্রকল্প থেকেই নিরাপত্তা ঝুঁকি, আইএমইডির প্রতিবেদন। স্বাস্থ্যের কোটিপতিদের হিসেব মেলাতে হিমশিম খাচ্ছে দুদক। অনুসন্ধানে বেরিয়ে আসছে নতুন নতুন নাম। আত্মীয় পরিজনদেরও অবৈধ সম্পদের খতিয়ান মিলেছে। এরই মধ্যে ২১ কর্মকর্তা ও তাদের স্বজন সহ ৪৩ জনের সম্পদের বিবরণী চাওয়া হয়েছে। এদিকে দুর্নীতি দমনে দুদকের সঙ্গে কাজ করার কথা জানিয়েছে র্যাব। শত কোটি টাকা মালিক স্বাস্থ্যের ড্রাইভার মালিক গ্রেফতারের পর বেরিয়ে এসেছে দুর্নীতি করে কোটিপতি হওয়ার সরকারি কর্মকর্তা কর্মচারীদের তালিকা বেশ লম্বা। গেল ১ বছর ধরে অন্তত ৪৫ জনের অবৈধ সম্পদের উৎস খুঁজছে দুর্নীতি দমন কমিশন। এই তালিকায় নাম রয়েছে অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজের নানা পর্যায়ের কর্মকর্তা কর্মচারী। ড্রাইভার, অফিস সহকারী থেকে স্টোর কিপার, তৃতীয় শ্রেণীর কর্মচারী থেকে কোটিপতি বনে গেছেন অন্তত ১০ জন। প্রত্যেকের নামই রয়েছে অস্বাভাবিক সম্পদ উপার্জন। বিলাসবহুল গাড়ি ব্যবহার, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। আবার সচিব পর্যায়ের কর্মকর্তাও রয়েছেন এই তালিকায়। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদকের সিনিয়র সচিব জানান, স্বাস্থ্য অধিদপ্তরের ২১ কর্মকর্তা ও তাদের স্বজন সহ মোট ৪৩ জনের সম্পদের বিবরণী চেয়ে নোটিশ দেওয়া হয়েছে। ৪৫ জনের তালিকা যেটা, এই তালিকার বাইরে পরবর্তীতে যে ৩টা বিষয় এসেছে আমাদের। একটি হলো যে মাস্ক, পিপি, যন্ত্রপাতি, তারপরে হলো যে রিজেন্ট এবং জেকেজি। এইগুলোকে ইনকোয়ারি করতে গিয়ে আরও বিভিন্ন লোকের নাম এসেছে। কী কী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আমরা সেগুলো জানার জন্য আমরা কমিশনের সিদ্ধান্তক্রমে ব্যবস্থা নিচ্ছি। এদিকে দুদক কার্যালয়ে এসে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক বলেন, দুর্নীতি দমনে একসাথে কাজ করবে দুদক ও আইনশৃঙ্খলা বাহিনী। যারা দুর্নীতির সাথে জড়িত, তারা মানি লন্ডারিংয়ের সাথে জড়িত, তারা আবার দেখা যায় যে শৃঙ্খলা বহির্ভূত কাজের সাথেও জড়িত, সম্পদ রক্ষার জন্য। অনেকে ক্যাডার মেনটেন করে, অনেকে অস্ত্র মেনটেন করে। স্বাস্থ্য খাতে সিন্ডিকেটের জেরেই দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। যাদেরকে আটক করা হয়েছে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র নিম্ন পর্যায়ের বা নিম্ন মধ্যম পর্যায়ের কর্মচারী বৃন্দ। তাদেরকে অবশ্যই চিহ্নিত করে তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, বিচার আয়ত্তে আনতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যদি আপনার মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তরের যে পিয়ন থেকে যে কর্মকর্তারা পর্যন্ত যে এই ধরনের যে ব্যাপক দুর্নীতি অনিয়মের মধ্যে দিয়ে এত বিপুল সম্পদ আরোহণ করতে পারেন, তাহলে পরে যে আপনার এর যে দায় এড়াবার সুযোগ তো কারো নেই। দুর্নীতির লাগাম টানতে রাঘব বোয়ালদেরও আইনের আওতায় আনা প্রয়োজন বলে মনে করেন তারা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিলেও লকডাউনে যাওয়ার কথা ভাবছে না সরকার। বিকেলে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে একথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে নিজস্ব পরিকল্পনা প্রণয়ন করে ৭ দিনের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিতে বলা হয়েছে। বিমানবন্দরগুলোতে নজরদারির দায়িত্বে থাকবে সেনাবাহিনী। গেল কয়েকদিন ধরেই স্বয়ং সরকার প্রধানের ইঙ্গিতের পর কিছুটা নড়েচড়ে বসেছে মন্ত্রণালয়গুলো। কোভিড-১৯-এর দ্বিতীয় ঢেউ এলে তা সামাল দিতে কি কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়েই চলছে প্রতিরোধ পরিকল্পনার কাজ। বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের আহ্বানে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে অনুষ্ঠিত হয় আন্তঃমন্ত্রণালয় সভা। ২ ঘন্টারও বেশি সময় রুদ্ধদ্বার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, মহামারীর দ্বিতীয় ঢেউ ঠেকাতে ব্যাপক কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে। শীতের সময় অ্যাজমা বা নিউমোনিয়া বা এগুলি বেশি থাকবে, ইনফ্লুয়েঞ্জা, সেটাকেও একটা ইমিডিয়েটলি একটা সবাইকে সচেতন করে দেওয়া এবং তারও একটা ট্রিটমেন্ট প্ল্যান রেডি করা। আর ২ নম্বর হলো একটা ব্যাপক প্রমোশন ক্যাম্পেইন চালাতে হবে, যাতে
সবাই যত মাস্ক পরে, সবাই যত ডিস্টেন্সিংটা মেনটেন করে, ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন, লোকাল গভর্নমেন্ট এবং আমাদের এনফোর্সমেন্ট, পুলিশ এবং অন্যান্য যারা আছে এবং আর্মিও আমাদের সাথে কাজ করতেছে, এইটা কিভাবে আপনার করা যাবে, আর এটার একটা ওয়ার্ক প্ল্যান করতে হবে। আর হলো আমরা আমাদের যে দেশে যে ব্যাপক একটা লোকজন বাইরের থেকে আসছে যাচ্ছে, তাদেরকে কিভাবে আমরা প্রিকশনারিভাবে ট্রিটমেন্ট করবো, যাতে ইনফ্লো আর না হয়, বাইরের থেকে যাতে কোনো ভাইরাস আরও এক্সট্রা না আসে। আমাদের মূল কথা থাকবে আমরা ইকোনমিকে সচল রাখবো ইনশাল্লাহ। এ সময় সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার জানান, বিমানবন্দরে যাত্রীদের আগমন ও বহির্গমন তদারকির পাশাপাশি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের ব্যবস্থা রাখা হবে প্রয়োজন মাফিক। সার্টিফিকেট নিয়ে আসে সবাই যে কারা কারা কোভিড ফ্রি সেটা, আর যারা না নিয়ে আসে তারা কতদিন হোম কোয়ারেন্টাইনে ছিলেন সেখানে এসে একটা সার্টিফিকেট নিয়ে আসেন। এরকম যারা একদম কোনো সার্টিফিকেট নাই, কোনো কিছু নাই এবং যাদের সন্দেহ হয় তাদেরকে আমরা ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে নিয়ে যাই। আপনারা জানেন ঢাকাতে দিয়াবাড়ি আছে, হাজি ক্যাম্প আছে। সর্বাত্মকভাবে এই দুর্যোগের কবল থেকে বাঁচতে কি কি করণীয় রয়েছে তা নিয়ে মন্ত্রণালয়গুলোকে 7 দিনের মধ্যে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেয়া হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের তরফ থেকে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করদাতাদের গোপনীয় সব তথ্যই এখন বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের হাতে। খোদ সরকারের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগই দিয়েছে এমন প্রতিবেদন, যা মানতে নারাজ জাতীয় রাজস্ব বোর্ড। সংস্থা দুটির মুখোমুখি অবস্থানের নেপথ্যে 2018 সালে শেষ হওয়া এনবিআরের সরকারি ব্যবস্থাপনা শক্তিশালীকরণ প্রকল্প। আইএমইডি বলছে, তথ্য নিরাপত্তায় 11টি ঝুঁকি আর 29টি দুর্বল দিক নিয়ে প্রকল্পটি শেষ করেছে এনবিআর। জুবায়ের ফয়সালের রিপোর্ট। তৈরি পোশাকের রপ্তানি বাজারে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ ভিয়েতনাম। বাণিজ্যের আরও অনেক শাখায় প্রতিযোগী দেশটি। অথচ দেশের করদাতাদের অতি গোপনীয় সব তথ্যের নিয়ন্ত্রণ এখন ভিয়েতনামের হাতেই। অবিশ্বাস্য হলেও এনবিআরের সরকারি ব্যবস্থাপনা শক্তিশালীকরণ প্রকল্প এসজিএমপিতে ঘটেছে এমনটাই। আমাদের রাজস্ব খাতের একদম হার্টের একটা প্রকল্প এটা। আমি যখন ওখানে প্রতিমন্ত্রী ছিলাম, আমি 2-1বার তাদের অনুষ্ঠানে গেছি। আমাকে জিনিসটা মনে হয়েছে যে এটাকে প্রপারলি হ্যান্ডেল হচ্ছে না। সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডি প্রকল্পটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বলা হচ্ছে প্রকল্পে রয়েছে 11টি ঝুঁকি আর 29টি দুর্বল দিক। ইতোমধ্যে প্রকল্পটি শেষ হলেও ভিয়েতনাম ভিত্তিক আইটি প্রতিষ্ঠান এফটিপি কর্পোরেশন তা আজও বুঝিয়ে দেয়নি জাতীয় রাজস্ব বোর্ডকে। তারপরও পরিশোধ করা হয়েছে সফটওয়্যারের সম্পূর্ণ বিল। যদিও আইএমইডির এই প্রতিবেদনকে ভুল বলছে এনবিআর। সংস্থাটির বিশ্বাস, তথ্য ভাণ্ডারে প্রবেশের সুযোগ থাকলেও তা করবে না ভিয়েতনামের প্রতিষ্ঠানটি। অ্যাক্সেস করতে পারে, কিন্তু এখন পর্যন্ত করে নাই। কোনো অনৈতিক কাজ করবে বলে মনে হয় না। আগের যে ল্যাবসগুলো ছিল সেগুলো রিপোর্ট আকারে প্রকাশ করছে, কিন্তু আমরা এটা কারেকশন দিয়েছিলাম। অনেক ব্যাপারে আমাদের উত্তরণ ঘটছে, তো সেগুলো আনে নাই রিপোর্টে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ পরিকল্পনা মন্ত্রী বললেন, চাওয়া অনুযায়ী হয়নি কিছুই, বরং অপচয় হয়েছে অর্থের। আমার ধারণা ওই প্রকল্প থেকে আমরা কোনো আউটপুট যেটা আশায় ছিল, আশায় অনুরূপ তো পাই নাই, বরঞ্চ ইন এ সেন্স ইট ইজ এ কী বলবো, এটা যথাযথ ছিল না। ৭৮ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে 2011 সালে অনুমোদন দেওয়া হয়েছিল এসজিএমপি প্রকল্পের, যা শেষ হওয়ার কথা ছিল 2013 ডিসেম্বরে। 3বার সংশোধনী এনে 7 বছর পর এনবিআর যা শেষ করে 2018 সালের জুনে। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে 28 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1557 জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,52,178 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 14,164 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 18,48,487 জনের। 24 ঘন্টায় নতুন করে 1,557 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 3,52,178 জন। 24 ঘন্টায় মারা গেছেন 28 জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন 5,007 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,073 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 2,60,790 জন। প্রথমবারের মতো সমুদ্রগামী জাহাজে তেল ভরা যাবে বাংলাদেশ থেকেই। এর আগে বিদেশগামী জাহাজগুলো শ্রীলঙ্কা ও সিঙ্গাপুর থেকে তেল কিনলেও এবার সেই বাজার এলো দেশে। সংশ্লিষ্টরা বলছেন, প্রতিযোগিতায় টিকে থাকতে বুঝে শুনে দাম নির্ধারণ করতে হবে
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে। চট্টগ্রাম থেকে ফিরে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় দেবাশিস রায়ের রিপোর্ট। চলতি বছরের 1 জানুয়ারি থেকে আন্তর্জাতিক নৌ রুটে চলাচল করা জাহাজের জন্য 0.5% সালফার মাত্রার মেরিন ফুয়েল বা ফার্নেস তেল ব্যবহার বাধ্যতামূলক করেছে আন্তর্জাতিক সমুদ্র সংস্থা IMO। অবশেষে প্রায় 8 মাসের মাথায় দেশের সমুদ্র বন্দরগুলোতে আসা জাহাজে তেল সরবরাহ করতে ওই মাত্রার তেল আমদানি শুরু হলো দেশে। গেল সপ্তাহে প্রায় 15,000 মেট্রিক টন ফার্নেস তেল নিয়ে পেট্রোলিয়াম কর্পোরেশনের চট্টগ্রামের জেটিতে ভেড়ে আমদানিকৃত তেলবাহী জাহাজ TMN প্রাইড। প্রতি বছর দেশে আসা জাহাজগুলোতে এই তেল বিক্রি করতে পারলে বিপুল পরিমাণ রাজস্ব আয় সম্ভব বলে মনে করে বিপিসি। বিদেশি জাহাজ আমাদের দেশে আসার বিষয়টি অনিশ্চিত হয়ে যাচ্ছিল, কারণ এখানে আমাদের মেরিন ফুয়েল ছিল না। সেই বিষয়টি আমরা নিশ্চিত হবে। প্রায় 1 যুগ আগে দেশে উৎপাদিত 3.5% সালফার মাত্রার ফার্নেস এবং ভাঙা জাহাজের তেল সরবরাহ হতো জাহাজে। নতুন এই উদ্যোগে দেশ লাভবান হবে বলে মনে করেন আন্তর্জাতিক রুটের এই নাবিক। এই তেলের জন্য অন্য কোনো পোর্টে যেতে হতো, যেটা আমাদের অপারেশনাল এক্সপেন্ডিচার সব বাড়িয়ে দিত। কিন্তু এখন যদি এটা এখানে অ্যাভেলেবেল হয়, আমাদের সেভাবে প্ল্যানিং করতে সুবিধা হবে। যেহেতু তেলটা এখান থেকে নিবে, তাহলে বৈদেশিক যে মুদ্রাটা সেটা আমাদের দেশেই থাকবে। বন্দর থেকে জাহাজে তেল সরবরাহকারীরা মনে করেন তেলের ভালো বাজার পেতে মূল্য নির্ধারণে কৌশলী হতে হবে। আমরা সবসময় সিঙ্গাপুরের সাথে কম্পিট করি, সেহেতু সিঙ্গাপুরের সাথে অলওয়েজ প্রাইস কম্পিটিটর রাখতে হবে, পাশাপাশি রাখতে হবে, তাহলে এখানে বাঙ্কার তো হবে। বিপিসির 3 পেট্রোলিয়াম কোম্পানি যমুনা, পদ্মা ও মেঘনার মাধ্যমেই বিক্রি কার্যক্রম চলবে। বছরে অন্তত 5 থেকে 6 লাখ মেট্রিক টন মেরিন অয়েলের চাহিদা রয়েছে এই পুরো অঞ্চল জুড়ে। সংশ্লিষ্টরা বলছেন শ্রীলঙ্কা এবং সিঙ্গাপুরের সাথে এর প্রতিযোগিতামূলক মূল্য এবং মান নিয়ন্ত্রণ না করা গেলে এই পুরো উদ্যোগটি ভেস্তে যাবে। দেবাশিস রায়, সময় সংবাদ, চট্টগ্রাম। গেল এক সপ্তাহে বাংলাদেশ থেকে ভারতের পশ্চিমবঙ্গে ইলিশ গেছে 500 টনেরও বেশি। একে বাংলাদেশ সরকারের দুর্গাপূজার উপহার হিসেবেই দেখছেন পশ্চিমবঙ্গবাসী। তবে চড়া দাম নিয়ে অসন্তোষ জানিয়েছেন কলকাতার ক্রেতারা। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বাজারগুলোতে এভাবেই থরে থরে শোভা পাচ্ছে বাংলাদেশের পদ্মার রূপলী ইলিশ। দীর্ঘদিন পর আবারও এই ইলিশ পেয়ে কলকাতা সহ গোটা রাজ্যের বাঙালিরা খুশি থাকলেও পদ্মার ইলিশের দাম নিয়ে বিরক্ত সাধারণ ক্রেতারা। তবু পকেটের দিকে না তাকিয়েই বাজারের ব্যাগে ইলিশ পুড়তে মরিয়া সবাই। এত বড় দেখিনি, এই রিসেন্টলি দেখছি, অনেক বড় সাইজের দেখছি, দামটা অনেকই বেশি। আজকে 1000 টাকা, 1200 টাকা, 1300, 1400, 1600, 1400, 1500 টাকা, 1 কিলো 200, 1 কিলো 300। আমার কাছে 2 কিলো, 1 কিলো 800, ঠিক আছে, 2.5 কিলো সাইজের মাছ আছে। গেল 14 সেপ্টেম্বর রাতে বেনাপোল পেট্রাপোল সীমান্ত দিয়ে ইলিশের প্রথম চালান প্রবেশ করে মমতার রাজ্যে। 20 টন ইলিশ দিয়ে শুরু হলো সপ্তাহ জুড়ে প্রতিদিনই এসেছে এই ইলিশ। সবশেষ সোমবার রাতে এসেছে 90 টন। ইলিশ আমদানিকারক প্রতিষ্ঠানের সূত্র মতে 1450 টন ইলিশের মধ্যে এ পর্যন্ত এসেছে 510 টন। বাকি ইলিশ 10 অক্টোবরের মধ্যে পর্যায়ক্রমে পশ্চিমবঙ্গে পৌঁছাবে বলে জানা গেছে। মূলত বাংলাদেশে মাছ ধরার পরিমাণের ওপর নির্ভর করে প্রতিদিনের চালান নির্ধারণ করা হচ্ছে বলে বাংলাদেশের রপ্তানিকারক সূত্রে জানা গিয়েছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। শুধু বোলিংয়ে নয়, ব্যাটিং দক্ষতা বাড়ানোর দিকে মনোযোগ বাংলাদেশ জাতীয় দলের ফাস্ট বোলার তাসকিন আহমেদের। ব্যাট হাতেও দলের জন্য অবদান রাখতে চান এই স্পিড স্টার। লক্ষ্য স্থির করেছেন লাইন লেন্থ ঠিক রেখে আগের চেয়ে আরও গতি বৃদ্ধি করবেন। সব বলারদের ব্যাটিং সেশন ছিল, তো এনজয় করেছি। যদিও বেশ আমাদেরকে নেটে টাফ টাইম দিচ্ছিল থ্রোয়ার এবং বোলাররা, কিন্তু আসলে এই চ্যালেঞ্জগুলো নেওয়া শিখতে হবে, কারণ আমাদের টেলেন্টারদের
ব্যাটসম্যানদের সাপোর্ট দিতে হলে ইমপ্রুভ করতেই হবে। ফিটনেস আগের থেকে মার্শাল্লাহ ইমপ্রুভ হয়েছে, বাট আসলে ইমপ্রুভমেন্টের শেষ নেই। তো ওয়ার্ল্ড ক্লাস লেভেল হতে হলে আরও কনসিস্টেন্ট থাকতে হলে আরও হার্ডওয়ার্ক সবসময় করে যেতে হবে। পেস বা সিম পজিশন এইসব নিয়ে কাজ করছি কোচদের সাথে, মার্শাল্লাহ আগের থেকে ইমপ্রুভ হয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। স্বাস্থ্যের কোটিপতিদের হিসেব মেলাতে হিমশিম দুদকের, অনুসন্ধানে বেরিয়ে আসছে নতুন নতুন নাম। দুর্নীতিবাদদের ঠেকাতে একসঙ্গে কাজ করবে র্যাব দুদক। দেশে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো ৫,০০০। দ্বিতীয় ঢেউ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি নিলেও লকডাউনের কথা ভাবছে না সরকার, জানালেন মন্ত্রিপরিষদ সচিব। চাকরি বাঁচাতে সৌদি ফিরতে মরিয়া প্রবাসীরা, রাজধানীতে দ্বিতীয় দিনের বিক্ষোভ। ভিসার মেয়াদ বাড়াতে বলা হয়েছে, এমন আশ্বাসে ছাড়লেন পথ। এই ছিল সন্ধ্যার সময়ে, সঙ্গে থাকুন সময়।